ইশারা পেলেই অ্যাকশন। পেহেলগাঁওয়ে নারকীয় হত্যালীলার বদলা নিতে পুরোপুরি স্ট্যান্ড বাই মোডে ভারতের 3 বাহিনী। অর্থাৎ যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো রকম হামলা চালাতে তৈরি সেনা, বায়ুসেনা এবং নৌসেনা। ভারতের রক্ত ফুটছে বলে গতকালই বার্তা স্পষ্ট করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আর আজ প্রধানমন্ত্রী দীর্ঘ বৈঠক করলেন প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে। এই সমস্ত কিছু নিয়েই প্রথম প্রশ্ন। সীমান্তে বাড়ছে উত্তাপ, যে কোনো পরিস্থিতির জন্য তৈরি স্থলবাহিনী, বায়ুসেনা ও নৌবহর। প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে 45 মিনিটের বৈঠক করলেন প্রধানমন্ত্রী। খুব দ্রুত বড় সামরিক পদক্ষেপের পথে যাচ্ছে ভারত। দ্বিতীয় প্রশ্ন। রক্ত ফুটছে প্রত্যেক ভারতবাসীর, হুঙ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বালাকোটের থেকেও কড়া পদক্ষেপ চান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ফারুক আবদুল্লাহ। উড়ির মতো সার্জিক্যাল স্ট্রাইক, নাকি বালাকোটের মতো এয়ার স্ট্রাইক, নাকি আরও বড় কোনো প্রত্যাঘাত? তৃতীয় প্রশ্ন। আমাদের 130টা পরমাণু অস্ত্র শুধু মডেল বানিয়ে রাখার জন্য নয়, বলছেন পাকিস্তানের রেলমন্ত্রী। পেহেলগাঁও হত্যাকাণ্ডে উস্কানির জন্য খোদ পাক সেনাপ্রধানকে দায়ী করলেন সে দেশেরই জয়েন্ট স্টাফ কমিটির চেয়ারম্যান। ভারতের চাপে দিশেহারা হয়েই কি এবার পরমাণু হামলার হুমকি পাকিস্তানের? চতুর্থ প্রশ্ন। পাকিস্তান বলছে হামলায় জড়িত নয়, ওদের কথা মেনে সিন্ধুর জল দিক ভারত, বললেন কাশ্মীরের কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সৈফুদ্দিন সোজ। ড্যামেজ কন্ট্রোলে নামতে হলো খোদ রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খার্গেকে। এমন সংবেদনশীল ইস্যুতে নেতারা যা খুশি বলে পার পেয়ে যাবেন? পঞ্চম প্রশ্ন। সিআরপিএফ ক্যাম্পের দূরত্ব 6 কিলোমিটার, 6.5 কিলোমিটার দূরে পেহেলগাঁও থানা। বৈশ্বরণ ভ্যালিকে টার্গেট করার আগে অন্তত 4 বার রেকি করে জঙ্গিরা, বলছে গোয়েন্দা সূত্র। চৌকিদারকে ধরা হবে না কেন? প্রশ্ন যোশী মঠের শঙ্করাচার্যের। গোয়েন্দা ব্যর্থতার দায় কেন নেবে না কেন্দ্র? তবে শুরুতেই আজ দেখাবো অ্যাকশনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রীর বৈঠক, আর এই আবহেই এবার পরমাণু যুদ্ধের হুমকি দিচ্ছে পাকিস্তান। নৌবাহিনী প্রস্তুত, অ্যালার্ট সেনাবাহিনী। বিমান বাহিনী শক্তি প্রদর্শন। প্রস্তুত 3 বাহিনী, শুধু সবুজ সংকেতের অপেক্ষা। স্থলে জলে আকাশে জবাব পাবে পাকিস্তান। শুধু প্রশ্ন হলো কখন, কিভাবে। जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। 1947, 1962, 1971, 1999। জওহরলাল নেহরু, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী, অটল বিহারী বাজপেয়ী, 4 জন প্রধানমন্ত্রীর হাতে 4টি যুদ্ধে পরাজয়ের পরও পাকিস্তানের আস্ফালন থামেনি। তাই ফের একবার জঙ্গি পাঠিয়ে ভারতকে রক্তাক্ত করার সাহস দেখিয়েছে তারা। তাই এবার নয়াদিল্লির জবাব দেওয়ার পালা। Some sort of visible military response is unavoidable. I think the nation is demanding it and expecting it. সার্জিক্যাল স্ট্রাইক কিংবা এয়ার স্ট্রাইকে বিদ্ধ হয়েও পাকিস্তানের ফাঁকা আওয়াজ থামছে না। ফের একবার পরমাণু বোমার প্রসঙ্গ তুলে ভয় দেখানোর চেষ্টা করছে তারা। अगर हमारा पानी बंद करेंगे तो फिर जंग के लिए तैयार हो जाए। ये जो 130 एटॉमिक हमारे पास वेपन है, वो हमने सिर्फ मॉडल बनाने के लिए नहीं रखे हुए। ये जो बैलिस्टिक मिसाइल हैं, ये जो क्रूज मिसाइल हैं, ये जो शाहीन है, गौरी है, ये मैं फिर दोहराने लगा हूं, ये हमारे चौकों में नहीं है, ये हमारे बिल्कुल आप इनका रुख आपकी तरफ है। তথ্য বলছে পরমাণু অস্ত্রের নিরিখে পাকিস্তানকে টপকে গেছে ভারত। ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট বা এফএএস কে দেওয়া স্ট্যাটাস অফ ওয়ার্ল্ড নিউক্লিয়ার ফোর্সেস রিপোর্ট অনুযায়ী ভারতের কাছে এখন আনুমানিক 180টি নিউক্লিয়ার ওয়্যারহেড রয়েছে, আর পাকিস্তানের কাছে রয়েছে আনুমানিক 170টি। मुझे एहसास है हर भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা পাকিস্তানের পরমাণু হুমকিকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ। Entire nation is expecting some spectacular something, যেটা ওরা গর্ব করে বলতে পারবে যে আমাদের সৈন্যরা কিংবা আমাদের সরকার, দেখো তোমরা এতদিন ধরে বলছিলে কিভাবে অ্যাকশন নিতে পারে। মিলিটেন্টদের উপরে একবার যে মাউন্ট করো, মানে ওয়ান্স ফর অল তাদের জন্য আমরা নিকেশ করে দিতে পারি, এবং যদি ভবিষ্যতে যদি কেউ
চিন্তা ভাবনাও করতে যায় সে কেঁপে ওঠে যেন। একদিকে পাকিস্তানের একাংশ যখন ভারতকে পরমাণু বোমার হুমকি দিচ্ছে, তখন সূত্রের খবর শাসক দল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের প্রধান ও প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তার ভাই বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজকে পরামর্শ দিয়েছেন কূটনৈতিক পথেই ভারত পাকিস্তানের মধ্যে সমস্যার সমাধান হতে পারে। অর্থাৎ নওয়াজের পরামর্শ যুদ্ধ নয়। এবিপি আনন্দ। জল স্থল আকাশে একযোগে যখন ভারতের সামরিক বাহিনীর গর্জন শোনা যাচ্ছে, তখন সীমান্তের ওপার থেকে ভেসে আসছে দিশাহারা হুমকি। পাকিস্তানের রেলমন্ত্রী বলছেন যে পাকিস্তানের 130টা পরমাণু অস্ত্র তো শোপিস নয়, তাক করা আছে ভারতের দিকেই। এই আবহে আবার পাকিস্তান সেনাবাহিনীর মধ্যেই বিদ্রোহ দেখা দিয়েছে। পাকিস্তানের 3 বাহিনীর মধ্যে সমন্বয় রাখা যার দায়িত্ব, আজ তিনি মেনে নিলেন যে পেহেলগাঁও হত্যাকাণ্ডে পাক সেনাপ্রধানের হাত আছে। ভাবুন, সেনাপ্রধান নিজেই জঙ্গিদের মদদ দিচ্ছে, সেই কথা, সেই কনফার্মেশন আসছে সীমান্তের ওপার থেকে, অর্থাৎ পাকিস্তানের দিক থেকে। এবার ভারতের দিকে আসি। দেখুন, প্রথমে 24 তারিখ বিহারের জনসভা থেকে, তারপর গতকাল মানে 27 তারিখ মন কি বাতে দেশের প্রধানমন্ত্রী যখন 4 দিনের মধ্যে 2 বার বলেন যে 1 জঙ্গি এবং তাদের মদতদাতারা এমন শাস্তি পাবে যা কল্পনারও অতীত, 2 আক্রান্তদের পরিবার বিচার পাবেন, বিচার পাবেনই, 3 কঠোরতম জবাব পাবে জঙ্গিরা, এবং 4 হামলার ছবি দেখে প্রত্যেক ভারতবাসী রক্ত ফুটছে, তখন প্রত্যাঘাত যে হবে এটা নিয়ে সংশয়ের কোনো জায়গা থাকে না। কিন্তু প্রশ্নটা থাকে, যে প্রশ্নে আমি আমার প্রথম বক্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে যাব, যে সেই প্রত্যাঘাত কবে, কিভাবে এবং কতটা মারাত্মকভাবে। যখন আমি অনুষ্ঠান শুরু করছি আমার কানে আসছে যে রয়টার্সে পাক প্রতিরক্ষামন্ত্রী রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে বলছেন, খাজা মোহাম্মদ আসিফ পাক প্রতিরক্ষামন্ত্রী, তিনি বলছেন ভারতের আক্রমণ অবশ্যম্ভাবী, তার জন্য পাকিস্তান প্রস্তুত আছে। আই রিপিট, পাক প্রতিরক্ষামন্ত্রী রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারে নিজেই বলছেন যে ভারতের আক্রমণ অবশ্যম্ভাবী। আমি ঠিক এই জায়গা থেকে ব্রিগেডিয়ার দেবাশিস দাসের কাছে আসবো, যে উড়ি বা বালাকোটের থেকেও কি বড় প্রত্যাঘাত? হ্যাঁ, দেখুন, একটা কিছু বড় আমাদের দেশের মানুষ এখন দাবি করছে, কারণ উড়ি বালাকোট তারা দেখেছে, এবং খালি টেররিস্ট ক্যাম্পে আঘাত করা বা টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচারকে ভাঙাতে কি হচ্ছে, যে পাকিস্তানের যে শক্তিটা এটাকে কন্ট্রোল করে সেটা হচ্ছে পাকিস্তান আর্মি। আরও স্পেসিফিক বললে পাকিস্তান আর্মির পাঞ্জাব প্রদেশের যারা জেনারেল হন তারা, কারণ তাদের একটা উচ্চাশা থাকে পাকিস্তান দেশটাকে চালাবার জন্য, এবং তাদের আরেকটা উচ্চাশা থাকে যে ভারতবর্ষকে কোনোভাবে নাস্তানাবুদ করবার জন্য। এবং এটা আপনি ইতিহাসে দেখুন, মানে আপনার একদম প্রথম যিনি জুলফিকার আলী ভুট্টো ছিলেন সেইখান থেকে শুরু করুন, ইয়াহিয়া খান বলুন, আমাদের জিয়াউল হক বলুন, আপনি মুশারফ বলুন, তো এরা সবাই, এবং পাকিস্তানের যতগুলো প্রধানমন্ত্রী হয় তারা দেশ থেকে বিতাড়িত হয়েছেন বা তারা নিহত হয়েছেন। ভুট্টোর কথা বলুন, ওনার মেয়ের কথা বলুন, বেনাজির ভুট্টো, বা আপনি ইমরান খান এখন জেলে আছেন, নওয়াজ শরীফ পালিয়ে গিয়েছিলেন, এরকমভাবে এদের এক এক করে হয়। পারভেজ মুশারফ যেমন নিজেও পালিয়ে গেছিলেন লাস্টে। তো এই অ্যাম্বিশনটা এদের আসে কোত্থেকে? একটা অ্যারোগেন্স থেকে। আমি এদের সবার সাথে অনেকবার দেখা করেছি, বসেছি দেশে বিদেশের মাটিতে, 1-2 বার পাকিস্তানেও গেছি ফ্ল্যাগ মিটিংয়ে। তো এইবার এদের মধ্যে একটা অ্যারোগেন্স থাকে, এরা নিজেদের দেশেরও অন্যান্য মানুষদের, নিজের আর্মির অন্যান্য মানুষদের হেয় করে, অপমান করে, এবং সেটা তারা বলেও আর কি। তো এবার এই অ্যাম্বিশনটার জন্য এই দেশ একটার পর একটা দাম দিয়ে চলেছে। যেমন নওয়াজ শরীফের সময় উনি জানতেন না, উনি তো আমাদের প্রধানমন্ত্রীর সাথে একটা ওই বাস যাত্রা করেছিলেন, আপনার যদি মনে থাকে, উডি টুডি দিয়ে বাস গিয়েছিল, এবং তখন ওনারা কার্গিল দখল করবার প্ল্যান করে ফেলেছেন, অ্যান্ড ওনারা পলিটিক্যাল লিডারশিপ এম্বারাসড আর কি। এখনও তাই হচ্ছে। এই মুহূর্তেও পাকিস্তানের শর্টস কন্ট্রোল করছে কিন্তু পাকিস্তান আর্মি আর আইএসআই। এরা যারা কথা বলছেন, এরা এনাদের স্ক্রিপ্টেড কথাবার্তা বলছেন নিজেদের মতো করে। আপনি যে কথাটা বললেন যে একজন নওয়াজ শরীফ তো বলতেন যে উনি জানতেনই না যে মুশারফ কার্গিলের প্ল্যান করে ফেলেছে, একেবারে উনি জানতেন না, সত্যিই জানতেন না, এবং ওভার অ্যাম্বিশাস, এবং উনি ওনার অ্যাম্বিশাসটাকে চরিতার্থ করেছেন, উনি রাষ্ট্রপতি হয়েছিলেন। এবার আসি যে এই যিনি মন্ত্রী, রেলমন্ত্রী বলেছেন, এনার একটা ব্যাকগ্রাউন্ড আছে, ইনি ড্রাগ পাচার করে যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন, তারপরে ওনাকে মাফ করে দেয় 6 বছর জেল খাটার পরে। ফলে এরা সব আর্মির হয়ে কাজ করে, আর্মির হয়ে কথা বলে। কারণ এখন ইউএস যদি আর্মির লোক প্রেসিডেন্ট হয়ে যায়, ইউএস তাহলে তাদের সাথে ডিল করতে চায় না, সেই জন্য একটা সামনে পাপেট রাখে গভর্নমেন্ট। এবার আসি, আপনি যেটা বললেন যে কি হতে পারে, কবে, এই প্রশ্নগুলো তো মানে বেসিক কোশ্চেন, কবে কিভাবে আমরা জানি না, বাট যেটা হতে পারে সেটা হচ্ছে, দেখুন, স্থল সেনা
আমাদের কাছে আছে পদাতিক বাহিনী, আমাদের কাছে আছে ট্যাঙ্ক বাহিনী, আমাদের কাছে আছে কামান বাহিনী। এবার কামানের রেঞ্জ আমরা জানি, বোফোর্সের রেঞ্জ ধরে নিন 40 কিলোমিটার, একটা গোলা এখান থেকে ফেলবেন চলে যাবে এরকম করে। আর আমাদের ইনফ্যান্ট্রি যারা ফায়ার করে তারা স্ট্রেট ফ্ল্যাট ট্র্যাজেক্টরি ওয়েপেন, আর্মার্ড কোর ট্যাঙ্ক বাহিনীও তাই। তো আমরা বর্ডারে এলওসিতে ফায়ারিং রেগুলার চলে, এখনও চলছে, এবং 1-1.5 কিলোমিটার অবধি এবং পিন পয়েন্ট শ্যুট নেওয়া যায় এবং সেটা নেওয়া হয়। প্লাস আমরা বর্ডার ক্রস করে পদাতিকভাবে যেতে পারি। ট্যাঙ্ক বাহিনী যেইগুলো প্লেনস মরুভূমি সেখানে যায়। এছাড়া আছে আমাদের এয়ারফোর্স। এয়ারফোর্স ফাইটার এয়ারক্রাফট নিয়ে যুদ্ধ করে এবং বমও ফেলতে পারে, আবার মিসাইলও ফেলতে পারে উপর থেকে। আছে নেভি, আপনারা জানেন এয়ারক্রাফট ক্যারিয়ারও আছে, সাবমেরিনও আছে, ফ্রিগেটস আছে, ডেস্ট্রয়ার আছে। এরা সমুদ্রে দাপিয়ে বেড়াতে পারে এবং পোর্টগুলো কন্ট্রোল করে দিতে পারে যাতে বাণিজ্যিক কোনো কিছু না আসতে পারে, সেগুলো ওরা করছেও এখন। এবং এয়ারক্রাফট ক্যারিয়ারের উপরে এত ফাইটার প্লেন থাকে যে যারা নর্মাল ফাইটার প্লেনের মতো সাধারণ ওয়েপেন থেকে নিউক্লিয়ার ওয়েপেন সব কিছু ডেলিভার করতে ক্ষমতা রাখে। আর এইখানে একটা জল্পনা যে আমরা পাক অধিকৃত কাশ্মীরে এখান থেকে মিসাইল আনা হতে পারে, এটাও তো শোনা যায়। হ্যাঁ, একেবারে পাক অধিকৃত কাশ্মীর কেন, আমাদের যা মিসাইল শক্তি আছে পাকিস্তানের যে কোনো জায়গায় যাওয়া যেতে পারে। পাকিস্তানের যা মিসাইল শক্তি আছে ভারতের অনেকটা যেতে পারে, বাট পুরোটা না। আমাদের এখন মিসাইল শক্তি যেগুলো ডেভেলপ করা হচ্ছে, সত্যি কথা বলতে ওগুলো কিন্তু পাকিস্তানের জন্য না, আরও দূরের শত্রুদের জন্য। তো ফলে আমাদের কাছে সেই ক্যাপাবিলিটি আছে। আমি ডিটেলসে যেতে চাইছি না, বাট আছে আমাদের কাছে। এইবার হচ্ছে আপনি যেটা বললেন মিসাইল, এবার মিসাইলের জন্য মানে ওই টেররিস্ট ইনফ্রাস্ট্রাকচার না ভেঙে পোর্টস, এয়ারপোর্টস, বড় বড় ব্রিজেস, নিউক্লিয়ার ফ্যাসিলিটি এগুলো ভেঙে দেওয়া যায়। এবং পাকিস্তানের কাছে এয়ার ডিফেন্সের নামে সেরকম ভালো কিছু নেই। আমাদের যেমন আপনারা শোনেন S-400 আছে, রিসেন্টলি এনেছে। এবং আমি একটা জাস্ট ছোট্ট তথ্য দিচ্ছি আপনাকে, যেহেতু S-400 সিস্টেমটা রাশিয়ার এবং এটা F-16কেও ধরে ফেলতে পারে, এত উন্নত যে রাশিয়ার থেকে আমেরিকার থেকে কনস্টিটিউশনালি আছে যে যদি কোনো দেশ রাশিয়ার থেকে S-400 কেনে তাহলে আমেরিকা তাই সেই দেশের ওপর ইকোনমিক স্যাংশন আনবে। ভারত কেনবার পরে আমেরিকাকে নিজেদের কনস্টিটিউশন চেঞ্জ করতে হয়েছিল, মানে করতে হয়েছে, অ্যাকোমোডেট করেছে ভারতকে, কারণ বলেছে না ভারতের যে চীনের সাথে ব্যাপারটা আছে সেখানে ওদের জন্য এটা দরকার হতে পারে। তো এইটা অ্যাকোমোডেশন। এইবার প্রত্যাঘাত, এখানে আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে পাকিস্তান তার সামরিক শক্তির জন্য মূলত চীনের ওপর নির্ভরশীল। এবার এই ক্ষেত্রে পহেলগাঁওয়ের ক্ষেত্রে গোটা পৃথিবী তার নিন্দা করেছে, কিন্তু পাশাপাশি গোটা পৃথিবী এক সুরে কিন্তু পাকিস্তানকে এর জন্য দায়ী করেনি। চীনের অবস্থান এবং চীনের কাছ থেকে কতটা সামরিক শক্তি পাকিস্তান সামরিক সাহায্য পেতে পারে? হ্যাঁ, প্রথম কথা দেখুন, ডাইরেক্ট সামরিক সাহায্য চীন, যেমন আমেরিকা 7th ফ্লিট পাঠিয়েছিল বাংলাদেশে আমাদের বিরুদ্ধে পাকিস্তানকে হেল্প করবার জন্য, আর রাশিয়া তাদের ফ্লিট পাঠিয়েছিল, সেরকম করবে না। চীন ভারতবর্ষের সাথে কোনো দিন এখন ডাইরেক্ট সম্মুখ সমরে যাবে না। জিনিসপত্র দেবে, মিসাইল দেবে, টেকনোলজি দেবে, নিউক্লিয়ার ওয়েপেন দেবে, সব কিছু করবে, বাট দূর থেকে করবে। চীন সম্মুখ সমরে কোনো দেশের সাথে যেতে চায় না। চীনের সেই অভিজ্ঞতাও নেই এবং চীনের সেই ইচ্ছাটাও নেই, কারণ চীনের এম কিন্তু আমাদের টাইট দেওয়া না, চীনের এম ইউএসের জায়গাটা দখল করবার, পৃথিবীর আঙিনায় খেলবার। এবার আপনার যে স্পেসিফিক প্রশ্ন আছে যে এইখানে চীনকে আমি কিন্তু চীনের বাধ্যবাধকতাটা বুঝি। চীন একটু ফেসে গেছে। আপনি জানেন এটা যে চীনের একটা ওয়ান বেল্ট ওয়ান রোড প্রোগ্রাম আছে, ওটা যাচ্ছে কোথা দিয়ে জানেন? একদম পাকিস্তানের মাঝখান দিয়ে। এবার ওইটা ঘেটে গেছে বালুচিস্তানের জন্য, এবং এখন ঘেটে গেল কেন জানেন? ওই পুরো CPEC বলে আমরা, চাক পায় না ইকোনমিক করিডর, ওটা প্রায় মানে অফিসিয়াল ফিগার হচ্ছে $80 বিলিয়ন, অ্যাকচুয়ালি 100 বিলিয়নের ওপরে চীন ইনভেস্ট করে বসে আছে। ভারত করে দিল ট্রিটি ক্যান্সেল। ওই পুরো ওই লাইনটা হচ্ছে ড্যাম বানানো, ইরিগেশন চ্যানেল অ্যান্ড ইলেকট্রিসিটি সাপ্লাই অ্যান্ড রোড, এই পুরোটা ওই ইন্দাস নদীর সাথে সাথে যাচ্ছে। এবার এটা পুরোটা চটকে যাবে। ওর তাহলে যে না, শি জিনপিং নিজেকে তো সারা জীবনের জন্য রাষ্ট্রপতি ঘোষণা করে দিচ্ছেন, তো ওনার অ্যাম্বিশন ছিল এই ওয়ান বেল্ট ওয়ান রোড। তো এই ওয়ান বেল্ট ওয়ান রোডটা ওনারা আর করতে পারবেন না CPEC। আর একটা ছোট্ট কথা বলে শেষ করব, যে কি মিলিটারিলি আমি বললাম যে মিসাইল দিয়ে করা যায়, আর্টিলারি দিয়ে করা যায়, আরেকটা করা যায়, সেটা হচ্ছে বালুচিস্তান হচ্ছে 45% ল্যান্ড অফ পাকিস্তান ইজ বালুচিস্তান। মানে পাকিস্তানে 5টা চিফ মিনিস্টার আছে, 5টা রাজ্য, তার মধ্যে একটা হচ্ছে বালুচিস্তান। ইরানের সাথে বালুচিস্তানের 900 কিলোমিটার বর্ডার, আর আফগানিস্তানের সঙ্গে 1200 কিলোমিটার বর্ডার, ডুনার লাইনটা পুরোটা আর কি। হ্যাঁ, এইবার বালুচিস্তান তো তৈরি হয়ে আছে যে আমরা দেশ ঘোষণা করব, আর ভারতও তৈরি আছে সবার আগে আমরা ডিক্লেয়ার করে দেবো যে উই অ্যাকসেপ্ট ইউ, আর পৃথিবীর আরও অনেক দেশ তৈরি হয়ে গেছে। এটা হলে কি হলো, যদি এটা হয় যে পিওকের যেমন ডিমান্ড আসছে, এটা করাটা খুব একটা ডিফিকাল্ট হবে না, একটু পয়সা দিয়ে করানো যায়, প্লাস ওরা তৈরি হয়ে আছে, ওরা করছে।
তাহলে কি হবে, পাকিস্তানের তো অর্ধেক দেশ চলে গেল, 50% পপুলেশন না, আই এম টকিং অফ রিসোর্স, মিনারেল রিসোর্স অ্যান্ড ফিজিক্যাল ল্যান্ড। সিন্ধ বহু বছর ধরে সিন্ধে ইনসার্জেন্সি চলছে, সেকেন্ড হাফ অফ পাকিস্তান, হুইচ ইজ অলমোস্ট 20-25% ল্যান্ড। পাঞ্জাব থেকে যাবে 30% ল্যান্ড, এবং সেটা হয়তো কোনো একটা বড় গেম প্ল্যানে হবে। আমরা তো সবাই বসে আছি কবে অ্যাকশন হবে আমরা দেখব। একদম ধন্যবাদ দেবাশিস দা। আমি এইখানেই ঠিক আমরা সবাই বসে আছি, প্রধানমন্ত্রীর ভাষায় 140 কোটি ভারতবাসীর রক্ত ফুটছে যে প্রত্যাঘাত হবে, ঠিক কি উপায় হবে যে আবার বলছি তা নিয়ে কোনো সংশয়ের জায়গা নেই, কারণ 4 দিনের মধ্যে দেশের প্রধানমন্ত্রী যদি দুবার বলেন এক কথা তাহলে প্রত্যাঘাত হবে, কিন্তু কি উপায় এবং কবে, সব থেকে বড় প্রশ্ন এটাই। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। গত 72 ঘন্টায় 3 বার হুঙ্কার ছেড়েছেন নরেন্দ্র মোদী। মহড়া, প্রস্তুতি সব শেষ। এখন প্রশ্ন একটাই, জবাব কখন দেওয়া হবে পাকিস্তানকে? জবাব দেওয়ার মাধ্যম কি হবে? কার্যত প্রহর গুনছে দেশবাসী। सजा मिलेगी, सजा मिलकर के रहेगी। উরি হামলার পর সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, পুলওয়ামার পর বালাকোটে এয়ার স্ট্রাইক, এবার পেহেলগাঁওয়ে এভাবে পর্যটকদের ঠান্ডা মাথায় খুনের পর কি করবেন নরেন্দ্র মোদী? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সোমবারই সামনে এসেছে একেবারে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময়কার এই ছবি, যেখানে দেখা যাচ্ছে এক পর্যটক বৈশরণ উপত্যকার উপরে জিপ লাইন দিয়ে ছবি তুলতে তুলতে যাচ্ছেন। তিনি একটু এগোতেই নিচে দেখা যাচ্ছে লোকেরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছে। পর্যটক জিপ লাইন ধরে এগোতে এগোতেই শোনা যায় গুলির শব্দ। একটু পরেই দেখা যাচ্ছে একজন দৌড়তে দৌড়তে গুলি খেয়ে লুটিয়ে পড়ছেন। এই যে ভয়ঙ্কর দৃশ্য দেখে দেশবাসী কেঁপে উঠেছে, তার বদলা কিভাবে নেওয়া হবে? ফের পাক অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক, আগের মতো এয়ার স্ট্রাইক, নাকি দুটোই একসঙ্গে? পাক অধিকৃত কাশ্মীর কি পুনরুদ্ধারের পথে হাঁটবেন নরেন্দ্র মোদী? पाक ऑक्यूपाई कश्मीर भारत का है, रहेगा और हम उसको लेकर रहेंगे। বারবার মোদী, অমিত শাহ যে কথা বলেছেন, এবার কি তা করে পাকিস্তানকে মোক্ষম জবাব দেওয়া হবে? जिन्होंने ये हमला किया है, उन आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी। After Uri, we sent the government sent a surgical strike across the border, and after Balakot, after Pulwama, there was the Balakot airstrike. Now today, I think we are going to see something more than that. 1971 সালে পাকিস্তানকে দুটুকরো করে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। এবার কি এরকম কোন চরম পদক্ষেপের পথে হাঁটবে মোদী সরকার? War is always between the will of one country against the will of another country. তো যুদ্ধের জন্য অলমোস্ট প্রস্তুতি তো হয়ে গেছে, পলিটিক্যাল ডিসিশনটাই ফাইনাল হবে। কবে হবে, কখন হবে, কিভাবে হবে? সোমবার প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, আবার বলছি, প্রত্যাঘাত হবে এটা নিশ্চিত, কিন্তু কার্যত একটা মিলিটারি স্টেট পাকিস্তান, তারাও তো প্রত্যাঘাত করার চেষ্টা করবে, তারা বসে থাকবে না এটাও নিশ্চিত। আজকে যারা এই মুহূর্তে টেলিভিশন সেট খুললেন বা সোশ্যাল মিডিয়ায় দেখছেন, তাদের জানিয়ে রাখি যে রয়টার্সকে দেয়া একটা সাক্ষাৎকারে এক্ষুনি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ বলছেন ভারতের সামরিক আক্রমণ আসন্ন। আই রিপিট, ভারতের সামরিক আক্রমণ আসন্ন। এবার রোগ স্টেট পাকিস্তান, তারাও তো, তাদের কাছ থেকে দায়িত্ব জ্ঞান আশা করা যায় না, এবং এই পরমাণু অস্ত্রের হুমকি সেটা খুব স্পষ্ট করে দিচ্ছে। ভারত এই পাল্টা আঘাত নেওয়ার জন্য কতটা তৈরি, এটা জেনে নেব ব্রিগেডিয়ার প্রবীর সান্যালের কাছ থেকে। ইনিশিয়াল স্টেটমেন্ট, 1988 JNK তে
ইনসার্জেন্সি স্টার্ট হয়েছে। আমি 1990 থেকে অ্যাজ এ কোম্পানি কমান্ডার আর ইউনিট কমান্ড করেছি নর্থ কাশ্মীরে। অবস্থাটা তখন দেখেছি ও তখন লস্করে তৈবা আর্মির সাথে ওপেন যুদ্ধ করত, কিন্তু আমার কমান্ড শেষ হওয়ার পরে এলইটি সেটা বন্ধ করে দিয়েছে। উরি অ্যাটাক হলো 2016। প্রথমবার ইন্ডিয়ান আর্মড ফোর্সেস একটা রেসপন্স দিল 28 বছর পরে। এই 28 বছরে আমরা যে কাউন্টার ইনসার্জেন্সি লড়াই করেছি, কোনো শিক্ষা হয়নি। গভর্নমেন্ট, সিকিউরিটি ফোর্সেস, তা হয়নি। এখন হয়েছে 22 তারিখে। ইন্ডিয়ার রেসপন্সটা কি? পাকিস্তান আমাদের ব্ল্যাকমেল করছে, নিউক্লিয়ার ব্ল্যাকমেল, এটা করে দেব, ওটা করে দেব, জল বন্ধ করে দিলে রক্ত গঙ্গা করে দেব, আমরা সব শুনছি। আমরা প্রাইম মিনিস্টার বলেছে এইবার a total response, Army, Navy, Air Force. আমাদের বেসিক নেভি অলরেডি ডিপ্লয় করে গেছে ক্লোজ টু পাকিস্তান। আমাদের এয়ারক্রাফট ক্যারিয়ার্স, আমাদের সাবমেরিন, নিউক্লিয়ার সাবমেরিন কোথায় আছে কেউ জানে না। নেভির যে মিসাইল ক্ষমতা 1000 to 4000 kilometers plus। রাফায়েল এসে গেছে ইন্ডিয়াতে, বালাকোটের সময় রাফায়েল ছিল না। ঠিক। Su-30 এফেক্টিভ এয়ারক্রাফট পাকিস্তানের কাছে কিছু। বালাকোটে মিরাজ 2000, মিরাজ 2000, ইয়া মিরাজ 2000, হ্যাঁ মিরাজ 2000 এয়ারক্রাফট ছিল, রাফায়েল ছিল না। রাফায়েল তারপরে এসছে। ইয়া Su-30 MK1 আছে, পাকিস্তানের কাছে 8-10টা ভাঙ্গা F-16 আছে, যার মেনটেনেন্স স্পেয়ারস ওরা প্রবলেম ফেস করছে। কিন্তু পাকিস্তান এর আমাদের সম্মান করতে হবে। পাকিস্তান প্রত্যেকবার ঝামেলায় পড়ে আর একটা ইন্টেলিজেন্ট দেশের মতন ওইখান থেকে বেরিয়ে আসে। এটা আমাদের গভর্নেন্স বলুন কিংবা পলিটিশিয়ানস বলুন, আমরা সেই দক্ষতাটা আমাদের মধ্যে নেই। পাকিস্তান ফরেন মিডিয়ার ওপরে ভালো কন্ট্রোল করে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। যখন বালাকোট হলো, ওখানে একটা ইটালিয়ান লেডি ইনভেস্টিগেটর ছিল, যে যখন ইন্ডিয়ান অ্যাটাক আরম্ভ হলো ও প্রম্পটলি ইনফরমেশন দিচ্ছিল। তারপরে 3-4 দিনের মধ্যে ওই ভদ্রমহিলা গায়েব হয়ে গেল, কেউ জানতে পারলো না। তারপরে আমরা মিডিয়ার থেকে খবর পেলাম ওকে নাকি $1000 দিয়ে কিনে নিয়েছে। এটা হচ্ছে পাকিস্তানের ক্ষমতা। আমাদের দেশের ফরেন মিডিয়ার ওপরে আমাদের ভার্চুয়ালি নো ইনফ্লুয়েন্স। যাই হোক, পাকিস্তান আমাদের বলেছে নিউক্লিয়ার রেসপন্স। নিউক্লিয়ার রেসপন্সের দুটো কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে মিসাইল যেটা নষ্ট করে, আর একটা হচ্ছে ডেলিভারি সিস্টেম, যে মিসাইলটা ওই ওয়ারহেডকে নিয়ে যায়। পাকিস্তানের কাছে যে মিসাইলসগুলো আছে, তারা একটা মিসাইল একটা বম্বকে নিয়ে যেতে পারে, হয়তো 2-3টে। ইন্ডিয়ার কাছে MIRV আছে, মাল্টিপল রিটার্গেটেড ইন্ডিপেন্ডেন্ট ভেহিকল, যেখানে আমরা 10-12টা মিসাইল একসাথে প্যাক করি, তার মধ্যে 5-6টা ভুয়ো মিসাইল থাকে আর 5-6টা সত্যি মিসাইল আছে। ব্রিগেডিয়ার সান্যাল, আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেহেতু পাকিস্তান ইটসেলফ একটা আনস্টেবল স্টেট, সেহেতু মিসাইলের চাবি কার হাতে, মানে আমি বলছি এটাই তো সব থেকে বড় প্রশ্ন, যে আদৌ বিনা প্রভোকেশনে চালিয়ে দেয়া যাবে কিনা, আদৌ রাষ্ট্রপ্রধানের হাতে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে কিনা। সব থেকে বিপজ্জনক প্রশ্ন তো পাকিস্তানের ক্ষেত্রে এটাই।
পাকিস্তান হচ্ছে একটা বিচিত্র দেশ। হাফিজ সাহেবের হাতে না শাহবাজের হাতে? পাকিস্তান হচ্ছে এমন একটা দেশ যার ওনারশিপ হচ্ছে পাকিস্তান আর্মির। ঠিক। সো পাকিস্তান আর্মি সব কিছু ডিসাইড করে, ডিফেন্স, সিকিউরিটি, এগ্রিকালচার, যে কোনো মিনিস্ট্রি আপনি বলুন, পাকিস্তান মিলিটারি ডিসাইড করে। অবভিয়াসলি নিউক্লিয়ার বাটন চিফের কাছেই থাকবে। পলিটিশিয়ানসকে ওরা বিশ্বাস কোনো দিন করেনি, করবে না। বেশ, এখন ইস্যু হচ্ছে ইন্ডিয়ার রেসপন্সটা কি। আমি মোটামুটি আমার আইডিয়া আছে ইন্ডিয়ার নিউক্লিয়ার ক্যাপাবিলিটির। আমি একটা ডিপার্টমেন্টে ছিলাম, একটু ঘাটাঘাটি করতাম। ইন্ডিয়া 24 ঘন্টার মধ্যে যদি একটা নিউক্লিয়ার রেসপন্স হয়, অ্যাকচুয়ালি রেসপন্স বলবো না, আমাদের যে স্যাটেলাইটস আছে, পাকিস্তানের যে নিউক্লিয়ার ইনস্টলেশনস আমাদের অবজারভেশনে আছে, আর আমরা যদি দেখি যে পাকিস্তান নিউক্লিয়ার মিসাইলসে নড়াচড়া করছে, আমরা প্রোঅ্যাক্টিভ হতে পারি। ওকে। সেকেন্ডলি, ইন্ডিয়ার নিউক্লিয়ার রেসপন্স হলো, প্লাস কনভেনশনাল অ্যাটাক হলো। ইন্ডিয়া এর 24 ঘন্টা লাগবে টু টেক পাকিস্তান from 2025 AD to 3000 or 3500 BC। 5000 বছর। মারাত্মক কথা বলছেন আপনি। 5000 বছর আমরা 24 ঘন্টার মধ্যে পাকিস্তানকে নিয়ে যেতে পারি। এটা চীনও জানে, এটা বাকি সব ওয়েস্টার্ন নেশনসও জানে। আর আমার কিছু বন্ধু-বান্ধব আছে যারা আমার সাথে কোর্স করছে। একটা দেশের অফিসার স্টাফ কলেজ কোর্স করেছে, ওর সাথে কন্ট্যাক্ট। ও আমাকে বলে, গয়া প্রবীর, তোমার দেশ একমাত্র দেশ যে আমাদের দেশের যে ড্রাগ প্রবলেম আছে, আফগানিস্তান হেরোইন, এটা বন্ধ করতে পারে ইন্ডিয়া। একবার যদি নিউক্লিয়ার ওয়ার লাগে, পাকিস্তান নেক্সট 300-400 বছর ধরে আফগান হেরোইন USA, কানাডা, EU, গ্রেট ব্রিটেন, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া পাঠাতে পারবে না। ধন্যবাদ, ধন্যবাদ ব্রিগেডিয়ার সান্যাল। আমি এইখান থেকে একেবারে স্পষ্ট বলি যে দেখুন, ধ্বংসলীলা ভারতবর্ষের বা কোনো দেশের উদ্দেশ্য হতে পারে না, কিন্তু পাশাপাশি এইটা যে এটা ঠিক যে এই নারকীয় হত্যালীলার পর একেবারে প্রত্যাঘাত চাইছে ভারতবাসীরা। ঠিক এইখানে আমি পরপর কয়েকটা জিনিস রাখবো আপনাদের সামনে। যেমন 1998-এ 11ই মে রাজস্থানের পোখরানে ভারত পরমাণু ব্লাস্ট করে, এবং তারপর অটল বিহারী বাজপেয়ী তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন যে এই পরীক্ষার পর আমরা ঘোষণা করছি এই পরীক্ষার সঙ্গে যে পরমাণু অস্ত্রের প্রয়োগের উদ্যোগ আমরা নেব না, নো ফার্স্ট ইউজ। যাদের কাছে পরমাণু অস্ত্র নেই তাদের বিরুদ্ধে ব্যবহার করব না, পরীক্ষা বন্ধ করার ঘোষণা করছি। ভারত কিন্তু পরমাণু শক্তিধর দেশ হিসেবে যে জায়গাটা নিয়েছিল 1998 সালের 11ই মে রাজস্থানে পোখরানে, তারপরে তৎকালীন প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় অটল বিহারী বাজপেয়ী ঠিক কী ঘোষণা করেছিলেন গোটা পৃথিবীর সামনে, দেখাবো সেইটা। परीक्षण के साथ हमने ये भी ऐलान किया कि हम परमाणु हथियारों का प्रयोग करने में पहल नहीं करेंगे, नो फर्स्ट यूज। हमने ये भी कहा कि जिनके पास परमाणु शस्त्र नहीं है हम उनके विरुद्ध उनका उपयोग नहीं करेंगे। हमने परीक्षण बंद करने का भी ऐलान किया। আর আজকে পাকিস্তান বলছে যে পাকিস্তানের কাছে 130টা পারমাণবিক অস্ত্র আছে, সেগুলো শুধুমাত্র শো পিস করে মডেল করে রেখে দেওয়ার জন্য নয়, এবং সেইখানে একেবারে ভারতের দিকে সেই অভিমুখ আছে ইত্যাদি ইত্যাদি। একেবারে স্পষ্ট হুমকি। এই হুমকি পাকিস্তানের দিক থেকে অবশ্য এই প্রথম আসছে তা নয়। আপনাদের মনে থাকবে 2019 সালের 21শে এপ্রিল রাজস্থানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক কী বলেছিলেন এই হুমকি প্রসঙ্গে, যে পাকিস্তানের হুমকিতে ভয় পাওয়ার নীতি আমরা ছেড়ে দিয়েছি, প্রায় প্রত্যেক দিন আমাদের কাছে নিউক্লিয়ার বাটন আছে, নিউক্লিয়ার বাটন আছে, এই কথা পাকিস্তান বলতো। তাহলে আমাদের কাছে কি আছে? এগুলো দীপাবলির জন্য রাখা আছে কি? নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী একেবারে স্পষ্ট ভাষায় এই কথা বলেন 2019 সালের 21শে এপ্রিল। দেখুন, पाकिस्तान की धमकी से डरने की नीति को छोड़ दिया, वरना आए दिन
हमारे पास न्यूक्लियर बटन है, न्यूक्लियर बटन है, यही कहते थे। तो हमारे पास क्या है भाई, ये दिवाली के लिए रखा है क्या? এবার সরাসরি আজকের খবরে আসি যে রাফাল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করলো। 26টা রাফাল আসবে, রাফাল এম অর্থাৎ হ্যাঁ মেরিন। একেবারে স্পষ্ট ভাষায় ঠিক কী আজকে চুক্তিটা হলো, কি জন্য হলো, আপনাদের সামনে রাখবো আমার পরের প্রতিবেদনে। এইভাবেই আকাশের বুক চিরে উড়ে যায় রাফাল, শত্রুর বুকে কাঁপন ধরিয়ে দেয়। রাফাল থেকে ছোড়া মিসাইল ধ্বংস করে দেয় শত্রু শিবিরকে। পেহেলগাঁওয়ে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যার আবহে যখন ক্ষোভে ফুঁসছে দেশ, তখন আরও 26টি রাফাল যুদ্ধ বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করল ভারত। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এবং নৌবাহিনীর ভাইস চিফ অ্যাডমিরাল কে স্বামীনাথনের উপস্থিতিতে সোমবার স্বাক্ষরিত হল চুক্তি। বায়ুসেনার হাতে আগেই এসেছে রাফাল, এবার নৌসেনার হাতে আসবে 26টা অত্যাধুনিক এই যুদ্ধ বিমান, যার পোশাকি নাম রাফাল এম। 26টি রাফাল এম যুদ্ধ বিমান কিনতে খরচ হচ্ছে প্রায় 63,000 কোটি টাকা। নৌসেনার 2 বিমানবাহী যুদ্ধ জাহাজ আইএনএস বিক্রান্ত এবং আইএনএস বিক্রমাদিত্য থেকে আকাশে উঠবে এই 26টি রাফাল। সূত্রের খবর, ভারতীয় নৌসেনা 22টি 1 আসন বিশিষ্ট রাফাল মেরিন ফাইটার জেট এবং 4টি 2 আসনের বিমান পাবে। জানা গেছে পুরনো মিগ 29K যুদ্ধ বিমানগুলির পরিবর্তে ব্যবহৃত হবে নতুন রাফাল। এর মধ্যে একটা রেডার থাকে RBM, নর্মাল এয়ারফোর্সের রাফাল থেকে প্লেনটি একটু ভারী, এবং ভারতের কাছে এই রাফাল আসাতে ইন্ডিয়ার নেভি মানে পাকিস্তানের নেভিকে ইজিলি পরাস্ত করতে পারবে। 300 কিলোমিটারেরও বেশি পাল্লার এয়ার টু গ্রাউন্ড স্ক্যাল্প মিসাইল, আকাশ থেকে আকাশ মেটিওর ক্ষেপণাস্ত্র ছুটতে সক্ষম রাফাল এম, নিখুঁতভাবে লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এক্সোসেট AN-39 অ্যান্টিশিপ মিসাইলও থাকবে এই যুদ্ধ বিমানে। সবচেয়ে বড় কথা, 4.5 জেনারেশনের রাফাল পরমাণু অস্ত্র বহনেও সক্ষম। Vikramaditya and INS Vikrant made in India. Therefore, to make sure that they are used to the full advantage, we will have to have aircraft of quality and availability. এর আগে 2016 সালে প্রায় 58,000 কোটি টাকায় ফ্রান্সের থেকে 36টি রাফাল যুদ্ধ বিমান কিনতে চুক্তি করে ভারত। 36টির মধ্যে 30টি ছিল যুদ্ধ বিমান। রাফাল আসার পর ভারতীয় বায়ুসেনার শক্তি অনেকাংশেই বেড়ে গেছে। আম্বালা ও হাসিমারায় বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন থাকে রাফাল। পাকিস্তানের সঙ্গে সংঘাতের আবহেই রাফাল ও সুখোই নিয়ে মহড়া করেছে ভারতীয় বায়ুসেনা। 2031-32 সালের মধ্যে 26টি রাফাল এম বিমান ভারতে চলে আসবে। ভারত পাকিস্তান উত্তেজনার আবহে ভারতে অস্ত্র ভাণ্ডার আরও সমৃদ্ধ হচ্ছে। 2016 সালে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের লঞ্চ প্যাড ধ্বংস করতে ব্যবহৃত কার্ল গুস্তাভ রকেট লঞ্চারের উন্নত সংস্করণ AT-4 সেনাবাহিনীর কাছে সরবরাহ শুরু হয়েছে। এবিপি আনন্দ। দেখুন তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো এই যে রাফাল ইতিমধ্যে 36টা ভারতীয় বায়ুসেনার হাতে ছিল, নৌসেনার জন্য আরও 26টা চুক্তি হলো 63,000 কোটি টাকা দিয়ে রাফাল এম। আমার এইখানে প্রশ্ন থাকবে আমার পরবর্তী বক্তা রাজাগোপাল ধর চৌধুরীর কাছে, যে আজকের পৃথিবীতে, আধুনিক পৃথিবীতে টোটাল ওয়ার কেউ প্রেসক্রাইব করে না, কিন্তু এই লং টার্ম চিন্তা ভাবনাগুলো দেখে মনে হচ্ছে যে ভারতবর্ষের কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধের পরিকল্পনার দিকে যাচ্ছে ভারত। হ্যাঁ সুমন, দেখো আমরা সবাই ভারাক্রান্ত মন নিয়ে আজকে রয়েছি। আমরা সবাই বসে আছি কখন প্রত্যাঘাত হবে। আমরা যেটা অলরেডি শুরু করেছি সেটা হচ্ছে যে ইন্দাস ওয়াটার। এর আগে যতবার যুদ্ধ হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষের কথা ভেবে আমরা জল বন্ধ করিনি, এবারে বন্ধ করেছি। কেননা এবার আমাদের মনে হয়েছে যে আমাদের পাকিস্তানকে সবক শেখানো দরকার, এবং একই সঙ্গে আমরা কিন্তু আমাদের যে সামরিক শক্তি যেটা আছে সেটাকে কি করে বাড়ানো যায়। আপনি বলছেন যে আমরা অপেক্ষায় আছি, আমি বলছি যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর কথা শুনে বোঝা যাচ্ছে তারা আশঙ্কায় আছে। না, প্রতিরক্ষা মন্ত্রী আশঙ্কায় বলছে যে কোনো মুহূর্তে ভারত আক্রমণ করতে পারে, আক্রমণ আসন্ন। না দেখুন, যেটা ঘটছে আমাদের এই শক্তি দেখে ওরা পাগলপনা শুরু করে দিয়েছে।
ওরা বলছে 130টা ওদের নিউক্লিয়ার রয়েছে, ওয়েপন্স আছে। আমরা জানি যে দেখুন রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধের সময় সেখানে কিন্তু রাশিয়া নিউক্লিয়ার স্টেট, সে কিন্তু ব্যবহার করেনি, যদিও মাঝে মধ্যে পুতিন বলেছিল আমার নিউক্লিয়ার শক্তি টক্তি আছে, এগুলো ভয় দেখানোর জন্য। মোটামুটি বোঝা যাচ্ছে ভারতের শক্তি দেখে ওরা একেবারে বুঝেছে, নিউক্লিয়ার ওয়ারের কথা যখন বলছে বোঝাই যাচ্ছে যে ওদের আর কোনো কিছু নেই। ওদের বুঝে দেখা উচিত যদি একটা নিউক্লিয়ার ওয়েপন যদি ওরা ব্যবহার করে কি হতে পারে, সেটা পাকিস্তান মানে এখন হয়তো বুঝতে পারছে না, কিন্তু বোঝার সময় এসছে। ভারত শান্তি চায়। আমাদের ভগবান রামচন্দ্র টেররিস্ট রাবণ যখন আমাদের সীতাকে হরণ করে নিয়ে গেল, ভগবান রামচন্দ্র শ্রীলঙ্কায় গিয়ে বানর সেনাদের নিয়ে গিয়ে কী করেছে আমরা সবাই জানি। তারপরে টেররিস্টদের হত্যা করে দেশে ফিরে আসে। এটাই হচ্ছে ভারতের আদর্শ। আমরা এই টেররিস্টদের শিক্ষা দেব, পাকিস্তানের মানুষকে আমরা কোনো দিন সাহায্য করব, পাকিস্তানের মানুষকে জব্দ করব, এই ধরনের বাসনা ভারতবর্ষের নেই। সুতরাং পাকিস্তানের যারা মানুষ তারা নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা ভারত কোনো দিন তাদের বিরুদ্ধে যাব না, শান্তিপূর্ণ মানুষকে হত্যা করব না, যেটা পাকিস্তান করছে। কিন্তু যারা এর ইন্ধন যোগাচ্ছে তারা জেনে রাখুক, প্রত্যেক যারা ইন্ধন দিয়েছে they will get suitable lesson, তারা শাস্তি পাবে। আমরা একেবারে প্রস্তুত। হ্যাঁ, কিন্তু একটা পরমাণু যুদ্ধ শুরু হলে সেটা তো আর বাছবিচার করবে না, সাধারণ নাগরিকরা সীমান্তে যে প্রান্তেই থাকুক তারা ক্ষতিগ্রস্ত হবে। যেটা দেখুন আজকাল যুদ্ধ যে জায়গায় চলে গেছে, আপনি প্রেসিশন, আপনি একেবারে বালাকোটে আপনি দেখলেন আমরা আক্রমণ করলাম, সাধারণ মানুষ বিরাট কিছু মারা গেলে কিন্তু বিরাট প্রতিক্রিয়া হতো, সেটা ঘটেনি, একেবারে পিন পয়েন্টেড। আমরা এখন ভারতের দিক থেকে, কিন্তু আমি বলছি পাকিস্তান তো অলমোস্ট একটা রোগ স্টেট। পাকিস্তানে দেখুন যে জায়গায় অর্থনীতি চলে গেছে তাদের আর কি বাঁচার জায়গা নেই। এক কাপ চা কিনতে গেলে যে খরচা হচ্ছে, এবারে দেখুন গম তৈরি করতে পারবে না, ইন্দাস বেসিনে যদি জল শুকিয়ে যায়, যে গম যদি তৈরি না করতে পারে, রুটি তারা যদি তৈরি না করতে, এটা যদি বিদেশ থেকে আনতে হয়, কী ধরনের চাপ পাকিস্তানে আসবে সেটা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে, এবং এটাও এর চেয়ে বড় কথা হচ্ছে যে পাকিস্তানের ভেতরকার, আমি শুধু আপনাকে মনে করিয়ে দেবো যে জুলফিকার আলী ভুট্টো বলেছিলেন যে দরকার হলে হ্যাঁ আমরা ঘাস খেয়ে থাকবো, কিন্তু তাহলেও আমাদের পরমাণু অস্ত্র চাই। হ্যাঁ, পরমাণু অস্ত্রটা তার তো বিরাট ইতিহাস, আমরা তো জানি। পাকিস্তান চিরকালই মনে করতো যদি একটা পরমাণু অস্ত্র থাকে ভারত কোনোদিন আক্রমণ করতে পারবে না। ৭১ যখন যুদ্ধটা হলো তখন তারপরেই কিন্তু বিরাটভাবে আব্দুল সাত্তারকে আমরা জানি নোবেল লরেটকে তারা ব্যবহার করে শেষ পর্যন্ত সফল হয়েছে। কিন্তু আমরা ওই সময় যদি ভেঙে দিতে পারতাম পাকিস্তানের নিউক্লিয়ার সিস্টেমগুলো, তাহলে কিন্তু এই জায়গায় পাকিস্তান দাঁড়াতো না। যাই হোক, আমাদের যারা তখন নেতৃত্বে ছিলেন তাদের দুর্বলতাই প্রকাশ পেয়েছে, কিন্তু এখন আমরা অত্যন্ত সবল। আমরা পাকিস্তানকে জানিয়ে দিতে চাই আমরা কিন্তু ছাড়ব না। এই যে আমাদের যে নেতৃত্ব যে ধরনের দৃষ্টিভঙ্গি রাখছেন, সেটা মানুষের কাছে একটা প্রেরণা হিসেবে তৈরি হচ্ছে। কিন্তু আমরা চাই যত শীঘ্র হোক, আন্তর্জাতিক সহানুভূতি ভারতের সঙ্গে আছে, এই সহানুভূতি বেশি দিন থাকে না। অলরেডি চীন বলে দিয়েছে একটা ইম্পার্শিয়াল ইনকোয়ারি হোক পহেলগাঁওয়ের ব্যাপারে। সুতরাং যত দেরি হবে তত কিন্তু সহানুভূতির বার্তাবরণ পাল্টে যেতে পারে। পাকিস্তান সেখানে নিরীহ মানুষকে মেরে বলতে পারে ভারত কিছু করে দিয়েছে। এই জায়গা থেকে উঠে আসতে গিয়েই আমাদের কিন্তু প্রত্যাঘাত দরকার এবং একেবারে পিন পয়েন্টেড টার্গেট। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আপনাকে। আমি এখান থেকে দুটো পার্টে আসবো। একটা হচ্ছে যে আন্তর্জাতিক সহানুভূতির কথা হচ্ছে, লক্ষ্য করবেন যে পেহেলগাঁওয়ে এই নারকীয় ঘটনার খুব স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক স্তরে সব দেশের তরফ থেকে নিন্দা হয়েছে, কিন্তু পাশাপাশি এর জন্য কটা দেশ পাকিস্তানকে দায়ী করেছে, উত্তরটা কিন্তু খুব সহজে হাতের করে গোনা যাবে। দুই, এই যে ঘটনা ঘটলো তাতে একদিকে গাফিলতি, আরেক নজরদারির অভাব। প্রথম দিন থেকে আমরা সেই দিকে অঙ্গুলি নির্দেশ করেছি এবং সেই অবস্থানের কোনো পরিবর্তন কিন্তু হয়নি। আমার পরের প্রতিবেদনে দেখাবো, তারপর সরাসরি কাশ্মীরে আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে যাব যে জায়গায় এই ঘটনাটা ঘটলো। আবার বলছি, সরকারি তথ্য অনুযায়ী প্রায় ২৫০০ মানুষ যে জায়গায় প্রতিদিন যায় তার আশেপাশে কোথাও না কোনো সিআরপিএফ ক্যাম্প, না কোনো সেনা, আধা সেনা, কাশ্মীর পুলিশ, কারুর কোনো ক্যাম্পও ছিল না। অর্থাৎ অত্যন্ত সহজে এই জায়গাটাকে টার্গেট করা হয়, ৪বার রেকি করা হয়। অর্থাৎ যে আশঙ্কা আমাদের প্রথম দিনে ছিল, ক্রমশ সেই আশঙ্কা কেন ওই জায়গাটাকে বাছা হলো তা দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে। আমার পরের প্রতিবেদন। পেহেলগাঁওয়ের ভয়াবহ জঙ্গি হামলার ছবি দেখে শিউরে উঠেছে সবাই। সোমবার সামনে এলো একেবারে সেই সময়ের হাড়হিম করা আরেক ভিডিও। এই ভিডিওতে দেখা যাচ্ছে এক পর্যটক
বৈশরণ উপত্যকার উপরে জিপ লাইন দিয়ে ছবি তুলতে তুলতে যাচ্ছেন। তিনি একটু এগোতেই নিচে দেখা যাচ্ছে উপত্যকায় লোকেরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করছে। পর্যটক জিপ লাইন ধরে এগোতে এগোতেই শোনা যায় গুলির শব্দ। একটু পরেই দেখা যাচ্ছে একজন দৌড়তে দৌড়তে গুলি খেয়ে লুটিয়ে পড়ছেন। ঘন জঙ্গল থেকে ধীরে সুস্থে বেরিয়ে এসে ধর্ম জিজ্ঞাসা করে ঠান্ডা মাথায় পরপর খুন, হত্যালীলার পর জঙ্গলের পথ ধরে পালিয়ে যাওয়া, একেবারে নিখুঁত অপারেশন। কিন্তু বৈশরণকেই কেন টার্গেট করলো জঙ্গিরা? সূত্র বলছে ভৌগোলিক অবস্থানের জন্যই পরিকল্পনা করে বাছা হয়েছিল পীর পঞ্জালে ঘেরা দক্ষিণ কাশ্মীরের বৈশরণ উপত্যকাকে। বৈশরণ উপত্যকাকে ঘিরে যে ঘন জঙ্গল রয়েছে, যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, যেটাকে বলা হয় লিডার ফরেস্ট। মূলত এক্ষেত্রে এই জঙ্গল ব্যবহার করার নেপথ্যে যে কারণ সেনা তরফে জানা যাচ্ছে যে এখানে তারা হামলা করার পরে যাতে একেবারে শান্ত বা ধীরভাবে তারা বেরিয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু জঙ্গলকে ব্যবহার করা হয়েছিল। সূত্রের খবর, হামলার আগে 4 বার রেকি করেছিল জঙ্গিরা। ড্রোনের মাধ্যমে বোমা বিস্ফোরণের ছকও ছিল জঙ্গিদের। हो सकता है कि ड्रोन के ज़रिए भी यहाँ पे बम गिराने की कोशिश की जा सके, ऐसा भी देखा गया था कि ऐसा भी प्लान था, लेकिन ये प्लान इस वजह से नहीं किया जा सका क्योंकि वो एक बड़ा मैसेज देना चाहते थे एक ही समुदाय को, एक ही विशेष समुदाय को टारगेट करने से। तो अंधाधुंध फायरिंग करके या बम ब्लास्ट करके वो मैसेज नहीं जाता। পেহেলগাঁও থেকে সাইট সিনের জন্য সাধারণত 4টি জায়গা রয়েছে: বৈশরণ ভ্যালি, আরু ভ্যালি, বেতাব ভ্যালি এবং চন্দনবাড়ি। সূত্রের দাবি, তার মধ্যে বৈশরণকে টার্গেট করার নেপথ্যে ছিল নিখুঁত অঙ্ক। কারণ 3টি টুরিস্ট স্পটের কাছাকাছি সেনা বা আধা সেনার ক্যাম্প বা নজরদারি থাকলেও একমাত্র বৈশরণ উপত্যকাতেই সেই ব্যবস্থা নেই। বৈশরণ থেকে নিকটবর্তী সিআরপিএফ এর ক্যাম্পের দূরত্ব 6 কিলোমিটার। 6.5 কিলোমিটার দূরে পেহেলগাঁও থানা। এই পেহেলগামে যে কটি পয়েন্ট রয়েছে, অর্থাৎ আরু ভ্যালি, বেতাব ভ্যালি কিংবা চন্দনবাড়ি, এই প্রত্যেকটি জায়গাতে কিন্তু সেনা ছাউনি একেবারে স্পটের কাছাকাছি রয়েছে। কিন্তু একমাত্র এই বৈশরণ উপত্যকা, যেখানে প্রায় 6 কিলোমিটার যেতে হয় বা 6 কিলোমিটার আগে হচ্ছে 116 নম্বর ব্যাটালিয়ন। ताज्जुब इस बात का है कि इतने सारे टूरिस्ट, वहाँ पे एक बंदा आर्मी या पुलिस का कोई नहीं था। आर्मी कैंप के सामने से ही सब जाते थे, तो उनको पता ही ना इतने टूरिस्ट ऊपर है, तो ऊपर कोई সিকিউরিটি নেই, कोई পুলিশ নেই। পর্যটকদের জন্য বৈশরণের দিকে যাবার 2টি রাস্তা রয়েছে: সিএম হাট পয়েন্ট এবং 116 নম্বর ব্যাটালিয়নের সামনের এই রাস্তা। 2টি জায়গা থেকেই বৈশরণের দূরত্ব 6 থেকে 7 কিলোমিটার। রাস্তা অত্যন্ত খারাপ এবং খাড়া। বৈশরণ যাওয়ার যে রাস্তাতে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, তা কিন্তু অত্যন্ত এবড়ো খেবড়ো। দেখা যাচ্ছে মেঠো এই রাস্তা, যেখানে পাথর ও বোল্ডার পড়ে রয়েছে। সেখান থেকে উপত্যকাতে পর্যটকদের পৌঁছতে গেলে একমাত্র ভরসা কিন্তু এই রকমই ঘোড়া। পাশাপাশি মাউন্টেন বাইক থাকলেও বেশিরভাগ পর্যটকেরা কিন্তু এই রাস্তার জন্য তারা ব্যবহার করতেন ঠিক এরকমভাবে ঘোড়সওয়ার। উপরে বৈশরণে কোনো ঘটনা ঘটলে নিচ থেকে সেনা বা পুলিশের পৌঁছতে সময় লাগবে। এই সুযোগকেই কাজে লাগায় জঙ্গিরা। সেনাবাহিনীকে এই ঘটনার পরে স্পটে পৌঁছতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে। এটা কিন্তু জঙ্গিরা বা যারা হামলা করেছিলেন সেই হামলাকারীরা আগে থেকেই তার ক্যালকুলেশন বা তার হিসেব তাদের কাছে ছিল। ফলত তারা অত্যন্ত ধীর গতিতে জঙ্গল এরিয়া থেকে বেরোয়। প্রত্যেকের যারা টুরিস্ট ছিলেন তাদের নাম, ধর্ম, পরিচয় তাদের কাছ থেকে জেনে একেবারে তাদেরকে সুনির্দিষ্টভাবে টার্গেট করে তাদেরকে খুন করে এবং পায়ে হেঁটে তারা কিন্তু সেই উপত্যকার জঙ্গলে তারা মিলিয়ে যায়। এনআইএ সূত্রে খবর, নিহতদের পরিবারের সদস্যদের বয়ান রেকর্ড করতে কমপক্ষে তাদের 26টি টিম কাজ করছে। সুকান্ত মুখোপাধ্যায় ও আবির দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। সরাসরি আমার সহকর্মী সুকান্ত মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো। সুকান্ত, পাইন বনের দিক থেকে জঙ্গিরা ঢুকেছিল, ধর্ম বেছে বেছে নারকীয় নরহত্যা করে পাইন বনের মধ্যে মিলিয়ে যায়। তুমি পরপর আমাদের দেখিয়েছো যে ফোলিয়াজ পেনিট্রেটিং রাডার, থার্মাল রাডার, ড্রোন উড়িয়ে চিরুনি তল্লাশি হচ্ছে। সম্ভাবনা তো দুটো, একটা হচ্ছে 8 ঘন্টা ট্রেক করে পাক অধিকৃত কাশ্মীরে তারা চলে গেছে, আর যেটা গত 2 দিন ধরে প্রচণ্ড শোনা যাচ্ছে, তুমিই বলছিলে যে গোয়েন্দা সূত্রে যা শুনতে পাচ্ছ, এই নরাধামরা বেরিয়ে যেতে পারেনি, এইখানেই এই দিকেই লুকিয়ে আছে। কি শুনছো এখন?
দেখো জানিয়ে রাখি যে বৈসারন ভ্যালি যেখানে অ্যাটাক করা হয়েছে সেটা কিন্তু অত্যন্ত সুপরিকল্পনাভাবে করা হয়েছে। তার কারণ মার্চ পর্যন্ত এই বৈসারন ভ্যালি কার্যত বরফে ঢাকা থাকে এবং মার্চের পরে এই যে একেবারে এপ্রিল কিংবা মে মাসটাতে তখন কিন্তু কার্যত সেখানে পর্যটকদের ভিড় তেমন থাকে না, কিন্তু ব্যতিক্রম হয়ে যায় এই বছর যেখানে প্রচুর পর্যটক বৈসারন ভ্যালিতে যায়। এবং এই বৈসারন ভ্যালি এই কারণে জঙ্গিরা বেছে নিয়েছিল, তার কারণ ঠিক বৈসারন ভ্যালি থেকে 6 কিলোমিটার দূরে প্রথম একটি ক্যাম্প রয়েছে 116 নম্বর সিআরপিএফ ব্যাটালিয়ন, এবং সেখান থেকে তারা পুরো ক্যালকুলেশন করে রেখেছিল যে এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে সেখানে সেনাবাহিনীর আসতে যতটা সময় থাকা দরকার ঠিক তার মধ্যে তারা বৈসারন ভ্যালিকে ব্যবহার করবে এবং তার ভেতরে তারা ঢুকবে কিন্তু লিডার ফরেস্ট ধরে। এই লিডার ফরেস্ট অত্যন্ত ঘন একেবারে জঙ্গল এরিয়া, তার ঠিক পিছনের দিকে বড় পাহাড় রয়েছে যেটাকে টপকে যেমন জম্মুর দিকে যাওয়া যায় তেমনই কিন্তু পাকিস্তান একেবারে পাকিস্তান এলওসিও কিন্তু ক্রস করা যায়। ফলত এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে এই যারা জঙ্গিরা যারা হামলা করেছিল তারা ঢুকেছিল কোন রাস্তা থেকে বা ঠিক কোন ডিরেকশন থেকে ঢুকেছিল। তবে এইটুকু পরিষ্কার হয়ে গেছে যে তারা জঙ্গলকে ব্যবহার করেছিল বা কেমোফ্লেজ ড্রেস পরেছিল কার্যত জঙ্গলের মাঝে নিজেদেরকে লুকিয়ে রাখতে, এবং তারাই হামলা করে যাতে খুব সুপরিকল্পিতভাবে তারা বেরিয়ে যেতে পারে সেটাকে মাথায় রেখে এই গোটা বিষয়টিকে পরিকল্পনা করা হয়েছিল বা এই ক্যালকুলেশন তারা করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে এই 6 দিনের ভেতরে যেহেতু তারা এখনো ধরা পড়েনি, সেনাবাহিনীর তরফে তল্লাশি করা হচ্ছে চপার উড়িয়ে, ড্রোন উড়িয়ে বা একাধিক প্রযুক্তিকে ব্যবহার করে, তাই প্রশ্ন হচ্ছে যে এই জঙ্গিরা তারা কি পাকিস্তানে ফের ট্রেক করে তারা চলে গিয়েছেন কোনোভাবে এলওসি পার করে, নাকি তাদেরকে সেখানকার বাসিন্দাদের একাংশ তারা তাদেরকে মদত দিয়েছে। ফলত এই প্রশ্নটা এই মুহূর্তে সবথেকে বড় হয়ে উঠছে এবং সেই কারণে আজকে আমরা দেখেছি যে ডোডা একেবারে কিস্তওয়াড় অঞ্চল, এছাড়া এর আগে আমরা দেখেছি কুলেগামে বা পেহেলগাঁওয়ের একাধিক জায়গাতে সেখানে কিন্তু বাড়িতে বাড়িতে সেনা অভিযান তল্লাশি করছে, সেনা অভিযান হয়েছে এবং সেখানে কিন্তু এই মুহূর্তে তল্লাশি করছেন সেনাকর্তারা। এখন দেখার যে 6 দিন পেরিয়ে গেছে আর কতদিন লাগে সেই সমস্ত জঙ্গিদেরকে ধরতে বা যারা তাদেরকে। অর্থাৎ সুকান্ত, আমি বলছি যে পাক অধিকৃত কাশ্মীরে চলে গেছে এটা নিশ্চিত নয়, তাই নয়তো জম্মুতে এই তল্লাশি হতো না। একেবারে স্পষ্ট এইখানে কেউ তাদের আশ্রয় দিয়েছে বা লুকিয়ে রেখেছে, এটাও একটা সম্ভাবনা এখন গোয়েন্দাকর্তারা ভাবছেন, তাই তো? একেবারে দুটো সম্ভাবনাই রয়েছে এবং সেই কারণে তারা যেমন এই যে ডোডা বা কিস্তওয়াড়ি অঞ্চল রয়েছে যা বৈসারন থেকে মাত্র 7 কিলোমিটার দূরে রয়েছে, এছাড়া পেহেলগামের আরও একাধিক গ্রামে তারা তথ্য তল্লাশ করছেন। সেদিনকে উপত্যকা অঞ্চলে যারা শাল বিক্রেতা ছিলেন, যারা সেখানে চা বিক্রেতা ছিলেন বা ঘোড়সাওয়ার ছিলেন, প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া সেখানে সেদিনকে স্যাটেলাইট সার্ভেলেন্সও করা হচ্ছে যে কারা কারা সেখানে উপস্থিত ছিলেন। যারা উপস্থিত ছিলেন তাদের সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেক দিন একেবারে পেহেলগাম থানাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তারা পাক অধিকৃত কাশ্মীরে চলে গিয়েছেন কিনা সেটার কারণেও কিন্তু তারা এই সমস্ত যে ঘন জঙ্গল রয়েছে সেখানে মাউন্টেন বাইক দিয়ে, ঘোড়সাওয়ার নিয়ে কিংবা তারা তাদের মতন প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে কিন্তু তল্লাশ করার চেষ্টা করছেন। ধন্যবাদ সুকান্ত। সুকান্ত, যেটা বর্ণনা করার চেষ্টা করছিল, অর্থাৎ বৈসারান উপত্যকার পাশে যে লিডার জঙ্গল সেখান থেকে এই আততায়ীরা বেরিয়ে আসে আবার সেখানে মিলিয়ে যায়, তারপর তারা কোথায় গেল দেখুন। এই হচ্ছে সেই লিডার ফরেস্ট। সেই লিডার ফরেস্ট কেন গুরুত্বপূর্ণ? এই লিডার ফরেস্টের ভেতর থেকেই কিন্তু জঙ্গিরা জংলা পোশাক পরে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তারা বৈসারন উপত্যকাতে ঢোকে। ভূস্বর্গের অপরূপ সৌন্দর্যে তখন মোহিত হয়েছিলেন পর্যটকরা। ঠিক সেই সময় যমদূতের মতো জঙ্গিদের আকস্মিক আবির্ভাব, বেছে বেছে 25 জন পর্যটককে খুন। মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওর বৈসারনে নৃশংস জঙ্গি হামলার পর 5 দিন পেরিয়ে গেছে, এখনো অধরা হামলাকারী জঙ্গিরা। এরই মধ্যে কাশ্মীর জুড়ে চলছে চিরুনি তল্লাশি, নদী, পাহাড়, জঙ্গল, তল্লাশিতে বাদ যাচ্ছে না কিছুই। বৈসারন যাওয়ার একটি পয়েন্ট রয়েছে, আর এটি দ্বিতীয় এবং শেষ যে একটি পয়েন্ট রয়েছে যেখান থেকেও পর্যটকেরা ওপর দিকে যেতেন বা বৈসারন উপত্যকার দিকে যেতেন, সেটিকে বলা হয় সিএম হাট, অর্থাৎ চিফ মিনিস্টারের হাট। সামনে পুরোপুরি ব্যারিকেড করে দেওয়া হয়েছে কাটা তার দিয়ে, এবং ভেতরে কিন্তু এই মুহূর্তে জঙ্গল থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। গাড়িতে যে 4 চাকার যে মোটর বাইক থাকে সেই মোটর বাইকে করে, যেটাকে ই বাইক বলা হয়, তার মাধ্যমে জঙ্গলের বিভিন্ন জায়গাতে তারা কিন্তু সার্চ অভিযান চালাচ্ছেন। सर यहाँ पे पूरा बंद है? बिल्कुल बंद है, टोटल बंद है। अंदर पूरा सर्च ऑपरेशन चल रहा है? हाँ, सर्च चल रहा है। ये जितना भी पॉइंट है ऐसे ही सील कर दिया है? हाँ, बिल्कुल टोटल सील्ड है। ওরা কোথাও পার পাবে না, যেখানেই লুকিয়ে থাকুক, ইন্ডিয়াতে, পাকিস্তানে, বিশ্বের যে কোনো দেশে, ওদের আমরা বের করবই খুঁজে, এবং ওদের আমরা উচিত শাস্তি দেব। ওদের সেইভাবে আমরা একদমই সেইভাবেই উচিত শিক্ষা দেব যেইভাবে ওরা জঙ্গি হামলাটা করেছে।
চারদিকে দেবদারু আর পাইনের জঙ্গল। এই জঙ্গল থেকেই জংলা পোশাকে অস্ত্র হাতে বেরিয়ে আসে জঙ্গিরা। বাদিকের যে অংশ রয়েছে এই জঙ্গল হচ্ছে মূলত পেহেলগামের বিজবেহারা ডিভিশনের মধ্যে পড়ছে এবং এই পুরো জঙ্গলকে বলা হয় লিডার ফরেস্ট। জঙ্গলের ভেতরেই কিন্তু ঘটনার পর থেকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, কোথাও তারা আটকে রয়েছেন কিনা, কোন রাস্তা থেকে জঙ্গিরা এই জঙ্গলকে পাথেয় করে বা এই জঙ্গলকে কার্যত আশ্রয় করে তারা উপত্যকাতে বা ভ্যালিতে ঢুকেছিলেন এবং হামলা চালানোর পর তারা সেখান থেকে কি করে পালিয়ে গেলেন, কোথা থেকে পালিয়ে গেলেন, সেই পুরো বিষয়টা কিন্তু দেখা হচ্ছে। পলাতক জঙ্গিদের ধরতে দিন রাত এক করে দিচ্ছে ভারতীয় সেনা, আধা সেনা ও জম্মু কাশ্মীর পুলিশ। কাশ্মীরে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হচ্ছে একের পর এক জঙ্গিদের বাড়ি। সূত্রের দাবি লুকিয়ে থাকার জন্য দক্ষিণ কাশ্মীরের ঘন জঙ্গলকে ব্যবহার করছে 4 জঙ্গি। মূলত এক্ষেত্রে এই জঙ্গল ব্যবহার করার নেপথ্যে যে কারণ সেনা তরফে জানা যাচ্ছে যে এখানে তারা হামলা করার পরে যাতে একেবারে শান্ত বা ধীরভাবে তারা বেরিয়ে যেতে পারে, সেই কারণে কিন্তু জঙ্গলকে ব্যবহার করা হয়েছিল। এই হামলার পরে সিআরপিএফ বা সেনার তরফে যখন তারা মুভমেন্ট করে রাস্তা কভার করে তারা যখন এই বৈশারণ উপত্যকাতে যাবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদের বেশ কিছুটা কিন্তু সময় লাগার কথা। পূর্ব পরিকল্পনা করেই কিন্তু বৈশারণের এই জঙ্গল ঘেরা রাস্তা কার্যত বলা যেতে পারে বেছে নিয়েছিলেন জঙ্গিরা। কিস্তওয়ার রেঞ্জের জঙ্গলে জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। সেনা সূত্র মনে করছে স্থানীয়দের একাংশ জঙ্গিদের সাহায্য করছে। এখান থেকে মাত্র 17 কিলোমিটার দূরেই রয়েছে কিন্তু ডোডা কিস্তুবারা যে গ্রাম, যেখানে সেনার তরফে অভিযান চালানো হচ্ছে। সেনা সূত্রে খবর, নারকীয় হত্যালীলা চালানোর পর নিহত পর্যটকদের 2টি মোবাইল ফোন নিয়ে গেছে জঙ্গিরা। সেই ফোন দিয়েই সাহায্যকারীদের সঙ্গে যোগাযোগ করতে পারে জঙ্গিরা, তাই সেদিকেও নজর রাখা হয়েছে। এরই মধ্যে জঙ্গিহানার তীব্র নিন্দা করে কার্যত ক্ষমা চেয়ে নিয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। जम्मू कश्मीर की सिक्योरिटी, जम्मू कश्मीर की सुरक्षा, जम्मू कश्मीर के लोगों की चुनी हुई हुकूमत की जिम्मेदारी नहीं है, लेकिन तब भी यहाँ के वजीर आला की हैसियत से, यहाँ की टूरिज्म के मिनिस्टर की हैसियत से मैंने इन लोगों को दावत दी थी यहाँ आने की। मेजबान होते हुए मेरी जिम्मेदारी थी कि सही सलामत मैं इन्हें यहाँ से वापस भेजूं। नहीं भेज पाया, मेरे पास अल्फाज नहीं थे कि मैं क्या कह के उनके घर वालों से माफी मांगूं। অধরা জঙ্গিদের খোঁজে লাগাতার তল্লাশি চালিয়ে যাচ্ছে বাহিনী। সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কাশ্মীর।